এই চিত্র আঁকলে তোমাকে ফ্রি নাম্বার। কেন ফ্রি নাম্বার বলছে? মানে এই যে বায়োলজিতে জীবন বিজ্ঞানের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলোকে তোমাকে ব্যবহার করতে হবে উত্তর লেখার সময়। এক্সামিনার পয়েন্ট খোঁজে গল্প নয়, এক্সামিনার গল্প করার জন্য তোমার কিন্তু বসে নেই সেটা দিচ্ছি, কারণ আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি, আমিও লাভবান হয়েছি। আর আমি চাই যাতে তোমরাও এই স্ট্র্যাটেজিটা ফলো করো। যে দিমাগ কি বাতি জ্বালি, দিমাগের বাতিটা এভাবে জ্বলাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার পরীক্ষা তো সবারই ভালো হয়, তাই না? এক্সাম সবার ভালো হয়, কিন্তু রেজাল্ট সবারই খারাপ হয়ে যায়। এক্সাম ভালো হয় কিন্তু রেজাল্ট খারাপ হয়। তোমরা তোমাদের দাদা দিদিদের মুখে শুনেছো যারা বিগত বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বলে নাকি আমরা লিখে এসেছি কিন্তু আমাদের নাম্বার দেওয়া হয়নি। তোমাদেরও পরীক্ষা হয়ে যাবে, তোমরাও পরীক্ষা দেবে এবং তোমরাও তোমাদের জুনিয়রদেরকে বলবে আমিও লিখে এসেছিলাম কিন্তু আমরাও নাম্বার পাইনি। এবার কেন তারা নাম্বার পায়নি বা তুমি কেন নাম্বার পাবে না, সেইটার উত্তরে আজকের এই ভিডিওটা। তোমরা যদি এক্সামিনারের সামনে তোমাদের খাতাটা ঠিকঠাকভাবে প্রেজেন্টই না করতে পারো, উপস্থাপনাই যদি না করতে পারো ভালোভাবে, তুমি অগাধ জানো, অনেক নলেজ তোমার, কিন্তু লিখতে কোন জিনিসটা হবে, কিভাবে লিখতে হবে, জীবন বিজ্ঞানে কেমন ভাবে হাফ মার্কস যাতে না কাটে এক্সামিনার, সেই ব্যাপারটা যদি দেখতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ অনেকেই অনেক পড়াশোনা করে নেবার পরে, পুরো কনফিডেন্স হবার পরেও অ্যান্সার কিভাবে লিখতে হবে সেইটা জানে না। তো আজকে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য এবং সবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা জীবন বিজ্ঞানে ভয় খাও যে কিভাবে নাম্বার লিখবো, কিভাবে ছবি আঁকবো, তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা কিন্তু ভালো করে এই ভিডিওটা তোমরা দেখে নাও, আশা করছি তোমরা বুঝে যাবে যে কিভাবে উত্তর লিখতে হবে। তার আগে আমি যেটা সবসময় বলি যে অবশ্যই তোমরা যদি সিডিএ 9-10 চ্যানেলটাকে ফলো করছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি করবে, হ্যাশট্যাগ JMC জলের মতন ক্লিয়ার তোমরা কমেন্টে দিয়ে দেবে, কমেন্টে টাইপ করে দেবে। ঠিক আছে, অলরেডি দেখো 4000-এর প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তুমিও যুক্ত হয়ে যাও, আশা করছি তুমিও বেনিফিট পাবে। ঠিক আছে, চলো। মোস্ট মাধ্যমিক লাইফ সায়েন্সের 90% বা তার বেশি নম্বর পেতে হলে শুধু পড়লেই হবে না, তুমি অগাধ পড়ে নিয়েছো, তুমি প্রচুর পড়ে নিয়েছো, কিন্তু লিখতে কিভাবে হবে, সেই উত্তর লেখার কৌশল, অ্যান্সার রাইটিং স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে সেটা নিয়ে আমরা জানবো। খুব মন দিয়ে বিনা স্কিপ করে ভিডিওটাকে দেখো, আশা করছি লাস্ট অবধি থাকার পরে আমাকে বলবে স্যার উপকৃত হলাম কি হলাম না। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি তোমাদেরকে বলবো, যেটা স্টুডেন্ট ম্যাক্সিমাম এক্সাম হলে ভুল করে আসে। কি ভুল করে আসে দেখো, প্রথম জিনিস যে প্রশ্ন ভালো করে বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। কি প্রশ্ন দিয়েছে সেটাকে খুব ভালো করে বুঝতে হবে, কি প্রশ্নতে জানতে চেয়েছে, কি জানতে চাইনি। যেটা জানতে চাইনি সেটা তুমি উত্তরে লিখে দিয়ে চলে এলে, তাহলে তুমি নাম্বারটা তোমাকে দেবে না, তাই না? তাহলে কি জানতে চেয়েছে, প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে, প্রশ্নে যে শব্দগুলো থাকে সেগুলো লক্ষ্য করো। অনেক সময় মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলোতে বলবে এই নিচের মধ্যে কোন বাক্যটি কোন একটা অ্যাড্রিনালিনের বৈশিষ্ট্য নয়, সামথিং এক্সাম্পল দিলাম, ওই নয় কথাটা তোমরা কেউ খেয়ালই করো না। হয়তো তুমি প্রথমেই অ্যাড্রিনালিনের কোনো একটা বৈশিষ্ট্য পেয়ে গেলে, সেটাকে দাগিয়ে দিয়ে চলে এলে তুমি, তাহলে তোমার তো উত্তরটা ভুল হয়ে গেল, তাই না? ওই যে নয় বলে কোনো একটা জিনিসটা দিয়েছে, তাহলে সেই জিনিসটাকে তোমাকে লক্ষ্য করতে হবে। তাই কি বলেছে, যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলোকে ভালো করে তোমরা লক্ষ্য করবে। তার সাথে কি করবে দেখো, যখন কোনো সংজ্ঞা লিখবে, যখন কোনো জিনিসের সংজ্ঞা লিখতে দিয়েছে, তোমরা কি করবে, সেই সংজ্ঞাটাকে একদম সংক্ষিপ্তভাবে লিখবে। এবং যদি বইয়ের ভাষা মনে থাকে, সংজ্ঞা অলওয়েজ যদি একদম টেকনিক্যাল ওয়ার্ডে লেখো তাহলে তোমাকে বেশি নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, তাই সংজ্ঞাটা অলওয়েজ একটু বইয়ের ভাষাতে লেখার চেষ্টা করবে। এবার যখন ব্যাখ্যা করবে তখন অলওয়েজ পয়েন্টে লিখবে। অনেকজন দেখেছি বিশাল বড় বড় গল্প লিখে চলে আসছে, এক রাজা, তার রানী ছিল, তার দুটো বাচ্চা ছিল, তারা খেলা করতে গেছিল, তারা পিকনিক করতে গেছিল, এরকম করে কোনো একটা গল্প লিখে দিয়ে চলে আসছে। এরকম গল্প লিখো না, ঠিক আছে? পয়েন্ট ওয়াইজ লিখবে। কি বলবে, ব্যাখ্যা যখনই কিছু করবে পয়েন্ট ওয়াইজ লিখবে এবং তার কারণ লিখবে। যখন পার্থক্য লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন পার্থক্য লিখবে অলওয়েজ অলওয়েজ টেবিল আকারে লিখবে। ঠিক আছে, কেমন ভাবে টেবিলটা হবে আমি পরের স্লাইডে দেখাচ্ছি। যখন তোমরা পার্থক্য লিখবে টেবিল ফরম্যাটে লিখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ছক টেনে চিত্র আঁকবে। কি করবে, চিত্র। এই চিত্রটা কখন কখন আঁকতে হবে সেটাও আমি বলছি, ওয়েট করে যাও, অনেক কিছু আছে ভিডিওতে, অনেক কিছু শিখতে পারবে, পালিয়ে যেও না এখনই। চিত্র আঁকো, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আঁকতে হবে, লেবেলিং করতে হবে, কোনটা কি সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, দেখো যেটা প্রশ্নতে চাই সেটাই তুমি লিখবে, প্রশ্নের বাইরে একটাও জিনিস লিখতে যাবে না। তোমাকে অ্যাড্রিনালিনের ব্যাপারে জানতে চেয়েছে, তুমি ইনসুলিনের ব্যাপারে কখনোই লিখে আসবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম এই ব্যাপারটা? তো এই জিনিসটা যেন মাথায় থাকে। চলো নেক্সট, উত্তর লেখার আদর্শ কাঠামো কি, এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি, দেখি উত্তর লেখার আদর্শ কাঠামো কি। দেখো, যদি কোনো একটা উত্তর লিখতে যাচ্ছ, 2 নাম্বার অথবা 3 নাম্বার কোনো একটা উত্তর তুমি লিখবে, তাহলে তার আদর্শ কাঠামো কি হওয়া উচিত অ্যাকচুয়ালি। দেখো কি হওয়া উচিত, দেখো যখন 2 নাম্বার 3 নাম্বারের কোয়েশ্চেন আসবে, যখন 2 নাম্বার 3 নাম্বারের কোয়েশ্চেন আসবে, তখন তোমাদের আদর্শ কাঠামো হওয়া কি উচিত, সরাসরি উত্তর লিখবে। তখন কোনো রকম ভাট উত্তর লিখে চলে আসবে, একদম 2 নাম্বার 3 নাম্বারে সরাসরি উত্তর লিখে চলে আসবে। 2-3টি স্পষ্ট পয়েন্ট লিখবে, অপ্রয়োজনীয় ভূমিকা কোনো রকম দেবে না, মানে অপ্রয়োজনীয় ভূমিকা তোমরা দেবেই না 2-3 নাম্বারের কোয়েশ্চেনে। 5 নাম্বারে একটু ভূমিকা তুমি দিতে পারবে। দেখো 5 নাম্বারে কিভাবে লিখবে, সংক্ষিপ্ত ভূমিকা লিখবে 1-2 লাইন, অথবা এটা তুমি 2 থেকে 3 লাইনে করতে পারো।
ঠিক, তারপরে যে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে তার মূল অংশটা লিখবে, 4 থেকে 5টি পয়েন্টে লিখবে, যেহেতু 5 নাম্বারের কোয়েশ্চেন। তারপরে প্রয়োজন হলে চিত্র। দেখো আমি বলবো প্রয়োজন হলে না, যদি সেই টপিকের চিত্র দেওয়া যাওয়া দিতে পারবে, মানে সেই টপিকে কোনো না কোনো একটা চিত্র আছে দেওয়া যাবে, তাহলে তুমি চিত্র দিয়ে দাও। তোমাকে কোয়েশ্চেনের ছবি আঁকতে বলুক আর না বলুক, তুমি চিত্র সেখানে দিয়ে দাও। এবং চিত্রটা যখনই তুমি আঁকবে, ধরো এখানে কোনো একটা ফটো তুমি এঁকেছো এবং তার নিচে এরকম ভাবে চিত্র বলে লিখবে, এবং যে যার সামথিং কিছু একটা লিখছো, এক্স ওয়াই যার কিছু, তো সেই যার চিত্রটা এঁকেছো তার নামটা ওখানে লিখে দেবে। নিচে অবশ্যই চিত্রটা লিখতে হবে, এবং চিত্রটা অলওয়েজ লেবেলিং করতে হবে, মানে কোনটা কি, পরের স্লাইডে দেখাচ্ছি কোনটা কি সেটা তোমাকে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। এবং লাস্টে 5 নাম্বারের প্রশ্নে লাস্টে এক লাইনে উপসংহার লিখতেই হবে। যদি বলে সুন্দরবনের পরিবেশগত কারণগুলি ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করবে, হালকা সংক্ষিপ্ত ভূমিকা দেবে, তারপর মূল অংশ মানে পয়েন্টগুলো, সমস্যাগুলো তোমরা লিখবে, তারপরে সুন্দরবনের পরিবেশগত যে সমস্যাগুলো সেখানে কোনো চিত্র তোমার দেওয়া সম্ভব হয় না, তো তুমি দিও না, বা যদি সম্ভব তুমি চাও তো সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে জঙ্গলে ছবি এঁকে দিতে পারো। জেনারেলি সুন্দরবনের পরিবেশ তো সমস্যাতে কোনো চিত্র হয় না। এবং উপসংহারে তুমি অবশ্যই লিখবে যে এইগুলি হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এই লাইনটা কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো পয়েন্টে যখনই তুমি যে কোনো উত্তর লিখবে অলওয়েজ এটাকে পয়েন্ট আকারে লিখবে, দীর্ঘ গল্পের মতো লিখবে না। এক্সামিনার পয়েন্ট খোঁজে, গল্প নয়। এক্সামিনার গল্প পড়ার জন্য তোমার কিন্তু বসে নেই সেখানে, এক্সামিনার কিন্তু সেখানে পয়েন্ট পড়ার জন্য বসে আছে, যে কি পয়েন্ট, তুমি কি পয়েন্টটা লিখেছো। ওর অত সময় নেই যে গল্পের মধ্যে পয়েন্টগুলোকে খুঁজে বার করবে। তার থেকে ভালো তুমি পয়েন্ট করে উত্তরটাকে লিখে দেবে, তার পক্ষে সুবিধা হবে তোমাকে নাম্বারটা দেবার জন্য। বুঝতে পারলাম? এবার আমি কেন বলছিলাম যে চিত্র আঁকো, চিত্র কেন আঁকতে বলছিলাম, কারণ এই চিত্র আঁকলেই তোমাদের ফ্রি নাম্বার। কেন ফ্রি নাম্বার বলছে, হয়তো দেখা যাচ্ছে তোমাকে এমন কোনো একটা কোয়েশ্চেন দিয়েছে যে কোয়েশ্চেনটাতে তুমি অর্ধেকটা ভুল লিখে এসেছো, কিন্তু চিত্রটা তুমি একদম সঠিকভাবে লিখে এসেছো, মানে সঠিকভাবে এঁকে এসেছো। তাহলে অনেক সময় দেখা যায় যে সেই ভুল যে লিখে এসেছো সেই কোয়েশ্চেনের যে নাম্বারটা আছে সেটা না কেটে চিত্র যেহেতু তুমি একদম সঠিক এঁকেছো, সেখানে তোমার নাম্বারটা কভার করে দেয়, মানে পুরো নাম্বারটা তোমাকে দিয়ে দেয়, তাই না? তাহলে দেখো লাইফ সায়েন্সে চিত্র আঁকলে 1-2 নাম্বার নিশ্চিত, অর্ধেক উত্তর ভুল হলেও নম্বর পাওয়া যায়, তাই না? এবার চিত্র আঁকার জন্য কি করবে, জেনারেলি সেই এইচবি যে পেন্সিলগুলো হয়, একটু ডার্কার পেন্সিল বা অপ্সরা পেন্সিলগুলো ইউজ করতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় করে আঁকতে হবে, এবং লেবেলিং করতে হবে। লেবেলিং বলতে এটা যেমন তোমাকে নিউক্লিয়াস এখানে লিখে দিতে হবে, নিউক্লিয়াস লিখে দিতে হবে, এটা একজন সেটা তোমাকে বলে দিতে হবে, মানে মোট কথায় লেবেলিং করতে হবে। এবং নিচে এরকম ভাবে চিত্র বলে এখানে নিউরন লিখে দিতে হবে। বুঝতে পারলাম? ঠিক এরকম ভাবে তোমাদেরকে চিত্রগুলো করতে হবে। আমি জাস্ট দুটো লেবেলিং করলাম, তোমাদের যেগুলো দরকার সেগুলো তুমি লেবেলিং করে দেবে। চিত্র মাস, যেখানে চিত্র তোমাকে চাইনি কোয়েশ্চেনে, কিন্তু তুমি চিত্র দিয়ে দেবে। বুঝতে পারলাম? ঠিক। এবং চিত্র কেমন ভাবে দেবে, বড় আকারে পরিষ্কার পরিচ্ছন্ন লেবেলিং করে নিচে চিত্র বলে লিখে দেবে, ঠিক আছে? বুঝতে পারলাম? নেক্সট পয়েন্ট কি, বইয়ের ভাষা ব্যবহার করো। কখন বইয়ের ভাষা ব্যবহার করতে হবে, যখন তুমি সংজ্ঞা লিখছো তখন একটু বইয়ের ভাষা ব্যবহার করবে, আর তার সাথে কি করবে, কিওয়ার্ড ব্যবহার করবে। এবার কিওয়ার্ড মানে কি স্যার, কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড মানে হচ্ছে এই যে দেখো অঙ্গজ বংশবিস্তার, এই অঙ্গজ বংশবিস্তারকে তো তুমি আলাদা রকম ভাবে কিছু একটা বলতে পারবে না, অঙ্গজ বংশবিস্তারকে অঙ্গজ বংশবিস্তারই বলতে হবে। মানে এই যে বায়োলজিতে জীবন বিজ্ঞানের যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে তোমাকে ব্যবহার করতে হবে উত্তর লেখার সময়। যত বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করবে, যত বেশি বেশি সাইন্টিফিক্যালি ওয়ার্ড গুলোকে ব্যবহার করবে, তত তোমার যে উত্তর রয়েছে সেই উত্তরে ওয়েটেজটা বাড়তে থাকবে। ও এক্সামিনার তোমার নাম্বার কাটতে গেলে 10 বার ভাববে, ঠিক আছে? বোঝাতে পারলাম? যেমন সমসমস্ত ক্রোমোজোম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন 9 ক্লাসে 11 ক্লাসে আছে। দেখো নিজের ভাষা চলবে, কিন্তু বৈজ্ঞানিক শব্দ ভুল হলে নাম্বার কাটা যাবে। নিজের ভাষা তো চলবে, নিজের ভাষা চলবে, কিন্তু যদি তোমার ওই যে সাইন্টিফিক যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো যদি তুমি ভুল করে দাও লিখতে, বানান ভুল করে দাও, কিন্তু সেইখানে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে, যে যখন তুমি সাইন্টিফিক কিওয়ার্ড গুলো লিখবে, সাইন্টিফিক নামগুলো লিখবে, তখন কিন্তু একটু দেখে শুনে একটু ধীরে সুস্থে লিখবে, যাতে বানানটাতে ভুল না হয়, ঠিক আছে? চলো নেক্সট, পার্থক্য লেখার নিয়ম। এবার দেখো যখন তুমি পার্থক্য লিখবে এরকম একটা টেবিল আকারে লিখবে, ঠিক আছে? টেবিল আকারে লিখবে, এবং টেবিলের এই প্রথম ছকটাতে কি থাকবে, কোন বিষয়ে পার্থক্যটা, তারপরেরটাতে কি লিখবে, এই যে টপিকটা দিয়েছে সেই টপিকটার বৈশিষ্ট্য, আর একটা যে টপিক দিয়েছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে? দিমাগ কি বাতি জ্বালি, দিমাগের বাতিটা এরকম ভাবে জ্বলাতে হবে, ঠিক আছে? বুঝাতে পারলাম? এবার দেখো কমপক্ষে 3টি পার্থক্য। এবার এই পার্থক্যর মধ্যে অনেকজন কি ভাবে বলতো, যে এই পার্থক্য এক্সাম্পল লিখে দেয়, এই পাশে একটা এর একটা এক্সাম্পল, এর একটা এক্সাম্পল ভাবে ওইটাই আমার পার্থক্য হয়ে গেল একটা। এক্সাম্পলস আর নট ডিফারেন্স,
ঠিক আছে, এক্সাম্পলটা কখনো পার্থক্যের মধ্যে আসে না, এক্সাম্পলটা এক্সাম্পল, ঠিক আছে, ওইটা অ্যাজ এ পার্থক্য হিসেবে গণনা করা হয় না। তো এই ঝাঁসাতে তোমরা থেকো না যে এক্সাম্পলটা একটা পার্থক্য হিসেবে গণনা করে নেবে, এক্সাম্পলটা আলাদা, এক্সাম্পলটা আলাদা, ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট কি যে গোল্ডেন স্ট্র্যাটেজি, গোল্ডেন স্ট্র্যাটেজি কি? গোল্ডেন স্ট্র্যাটেজি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো, PYQ গুলো করো, PYQ যত করবে তত তোমার ব্রেনের মধ্যে একটা ছক কাটতে থাকবে যে কেমন কেমন কোয়েশ্চেন গুলো আগের বছর এসেছিল এবং এইবারে কেমন 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 কোয়েশ্চেন গুলো আসবে। ঠিক 5 মার্কস প্রশ্ন আলাদা করে প্রস্তুতি, যে সাজেশন গুলো দিয়েছি সেগুলো আলাদা করে প্রস্তুতি করো, প্রতিদিন একটি দুটি করে উত্তর লিখে প্র্যাকটিস করো। মানে জেনারেলি তোমরা এখানে মক টেস্ট দিতে পারো, তোমরা এখানে মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। আর কি ডায়াগ্রাম প্র্যাকটিস করো। দেখো এইবারে তোমাদের নিউরন আসবে, একদম ফাইনাল নিউরন আসবে, এই নিউরনের ডায়াগ্রামটা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের একটা ভিডিও এনে দেবো যে সহজে নিউরনের ছবি তোমরা কিভাবে আঁকতে পারবে যেখানে তোমাদের কোনো রকম নাম্বার কাটতে পারবে না এক্সামিনার, সেটাও আমি একটা ভিডিও এনে দেবো। এবং এখানে আরেকটা জিনিস আছে যে এই যে গোল্ডেন রুল, এইখানে দেখো এই গোল্ডেন স্ট্র্যাটেজির পরে একটা গোল্ডেন রুল রয়েছে, এখানে কি করতে হবে, যা জানো সব লিখো না। তুমি প্রচুর কিছু জানো, অ্যাড্রিনালিন সম্পর্কে লিখতে দিয়েছে, সুন্দরবনে পরিবেশগত সমস্যা, ক্রোমোজোম, যাই টপিক দেখ না কেন তুমি অনেক কিছু জানো, কিন্তু কোয়েশ্চেনে যেটা চেয়েছে সেটাই তুমি লেখো, অপ্রয়োজনীয় কোনো জিনিস সেটা লিখবে না, প্রশ্ন যা চাই শুধু সেটাই লিখবে। কি বললাম, প্রশ্ন যা চাই তুমি শুধু সেইটাই লিখবে, বোঝাতে পারলাম। নেক্সট, থ্যাংক ইউ। দেখো এই জাস্ট কম সময়ের মধ্যে কতগুলো টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, এই টিপসগুলোকে একটু ভালো করে মেনটেন করবে, আশা করছি তোমাদের পরীক্ষাতে যতটুকু নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকে 2-3 নাম্বার তোমরা বেশি পাবে। কেন পাবে, কারণ যে জায়গাগুলোতে তোমরা ভুল করছিলে এতদিন সেই জায়গাগুলো তোমাদের কিন্তু আর ভুল হবে না। যে ছকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরকম ভাবে তোমরা অ্যান্সার স্ক্রিপ্ট লিখবে। আমি তোমাদের এই চ্যানেলে তোমাদের দেখবে আশিস স্যার ভিডিও দিয়েছে যেখানে তোমাদের কিভাবে অ্যান্সার মানে খাতাটা কিভাবে সাজাতে হবে সেইটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। আমি বলে দিলাম তোমাদের জীবন বিজ্ঞানে কিভাবে উত্তরটা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। এরপর আশা করছি তোমাদের কোনো রকম যাতে ভুল না হয়। আর একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি, আমিও লাভবান হয়েছি, আর আমি চাই যাতে তোমরাও এই স্ট্র্যাটেজিটা ফলো করো। এবার এই স্ট্র্যাটেজিটা যারা লাস্ট অব্দি আছে তারাই শুনতে পারবে, তো তোমরা লাস্ট অব্দি যারা আছো তারা লাকি ফিল করো, কারণ এই স্ট্র্যাটেজিটা বহুত কাজের স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি, দেখো তোমরা 15 মিনিট আগে কোয়েশ্চেন পাবে, 15 মিনিট আগে তোমরা কোয়েশ্চেন পেলে, এইবার ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 15 মিনিট আগে কোয়েশ্চেনটা পাওয়ার পরে কি করবে, দেখবে পিছনে পাতাটা উল্টাতে থাকবে, যে পিছনে কি কি বড় কোয়েশ্চেন এসেছে সেইটা দেখতে থাকে। যারা ওই পিছন পেজ পাল্টাচ্ছে তাদেরকে পাল্টাতে দাও। তুমি কি করবে, ওই 15 মিনিটের মধ্যে সামনের দিকে যে 15টা এমসিকিউ কোয়েশ্চেন থাকে ওই 15টা এমসিকিউ কে দাগিয়ে দেবে। কি বললাম, কোয়েশ্চেন পাবে, পিছনে যা দিয়েছে সেটাকে তুমি আর পাল্টাতে পারবে না, ওইটা পরীক্ষাতে চলে এসেছে মানে চলে এসেছে। এইবার ওই সামনের দিকে যে এমসিকিউ কোয়েশ্চেনটা আছে ওইটা ওই 15 মিনিটের মধ্যে দাগিয়ে দেবে, মানে কোয়েশ্চেনের মধ্যে দাগ দিয়ে দেবে, সলভ করে নেবে। যদি আরো বেশি সময় 2-3 মিনিট পেয়ে যাচ্ছ তাহলে তোমরা কি করবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোকেও করে নেবে, বায়োলজির কথা বলছি, ঠিক। এইবার তোমাদেরকে খাতা দেবে, হয়তো খাতাটা ভালো করে ফিল আপ করে নেবে। এইবার দেখো ওই যে 15 মিনিটের আগে তুমি ওই এমসিকিউ গুলো দাগিয়ে রেখে দিয়েছো, সলভ করে রেখে দিয়েছো, এইবার খাতাতে টুকটুক টুকটুক করে কিন্তু লিখে দেবে। এবং যে এমসিকিউটা লিখবে সেটা কিন্তু দেখো 1-এর ক এরকম লিখে দিয়ে চলে আসবে না, 1-এর ক এর মধ্যে যা আছে সেটাও লিখবে, বুঝতে পারলাম। এবং দেখো এই যে 15 মিনিটে তুমি সলভ করে রেখে দিলে, তারপর খাতাতে লিখতে আর 5 মিনিট লাগলো, তার মানে তোমরা দেখো 3 ঘন্টার 5 মিনিটের মধ্যে কিন্তু তোমার এমসিকিউ সলভ, যেটা করতে 20 মিনিট সময় লেগে যেত তোমার, বুঝতে পারলাম। কিন্তু সেটা 5 মিনিটে তুমি 3 ঘন্টার মধ্যে যে 5 মিনিট আছে তার মধ্যে সলভ করে ফেলছো, মানে এক্সট্রা যে 15 মিনিট তুমি বাঁচালে কি 10 মিনিট তুমি বাঁচালে, সেইটা তুমি এবার ওই বড় কোয়েশ্চেনগুলোর মধ্যে ভাত দাও, ওই বড় কোয়েশ্চেনটাকে আরো ভালো করে লেখো। কিন্তু যারা ওই প্রথমেই বড় কোয়েশ্চেন দেখে নিয়েছে, হয়তো এমন একটা কোয়েশ্চেন দেখে নিয়েছে যেটা সে পারবে না, ওই কোয়েশ্চেনটা দেখেই সে ঘাবড়ে গেছে, বা তুমি যদি দেখো তো তুমিও ঘাবড়ে যাবে, এবং সেই কোয়েশ্চেনটা মাথায় ঘুরতে দেখবে তোমার এই পাশের যে জানা কোয়েশ্চেনগুলো তুমি ভুলে যাবে। তো অবশ্যই ওই জিনিসটা করবে না, প্রথমে এমসিকিউ গুলোকে সলভ করে নেবে, তারপরে একের পর এক কোয়েশ্চেন সলভ করতে যাবে। এমন না যে প্রথমেই বড় কোয়েশ্চেনগুলো দেখে নি, হয়তো এমন কোনো একটা কোয়েশ্চেন তোমার নজরে চলে আসবে যেটা হয়তো তোমার প্রিপারেশন করোনি বা তুমি জানো না সেই কোয়েশ্চেনটা, তখন দেখবে সেই জানা কোয়েশ্চেন মানে অজানা কোয়েশ্চেনটার জন্য তোমার জানা কোয়েশ্চেনগুলো ভুল হয়ে চলে আসবে, বুঝতে পারলাম। ঠিক, যদি তোমরা বুঝে গেছো তাহলে অবশ্যই ওই যে আমি বলি #JMC এটা তোমরা লিখে দেবে। আর তোমাদের এই ভিডিওটা থেকে যদি কোনো রকম উপকৃত তোমরা হয়েছো, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর প্রিপারেশন করতে থাকো।